এই পর্যন্ত আমার কাছে মনে হয় না বড় ধরনের কোনো কোশ্চেন নির্বাচন নিয়ে আছে। জামাত কি মানে তার রাজনীতির ক্ষেত্রে সবসময় সৎ থেকেছে বা এখনো আছে? এখানে পয়সা দিলে অনেক কিছু হয়। যে নির্বাচনে এখন পর্যন্ত কি বোঝা যাচ্ছে কোন দল জিততে পারে? ঢাকা শহরে একের নিরুত্তাপ সবাই। আপনার প্রতিষ্ঠানের নয়াদিগন্তের বা আপনাদের কোনো ইন্টারনাল রিডিং আছে যে কোন জোট কত আসন পেতে পারে? স্বাধীনতার প্রশ্নটা তারা ব্যাখ্যা করেনি, তারা কেন বিরোধিতা করেছেন। মহিলাদের উপর আক্রমণের অভিযোগ, এগুলো তো জামায়াতের অভিযোগ, অন্য দলগুলো তো অভিযোগ করে নাই। তারেক জিয়া বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান, আমার একটা প্ল্যান আছে, কিন্তু প্ল্যানটাকে সাজানো গোছানোভাবে আমাদেরকে উপস্থাপিত করা যায় নাই। কামালা হ্যারিস এখন কে? তারেক রহমান? হ্যাঁ, তারা এই কথাটা বলেছে, আমরা কাউকে হিজাব প্রশ্নে বাধ্য করব না। পডকাস্ট কথা চলুকের এই পর্বের অতিথি সালাউদ্দিন মোহাম্মদ বাবর, তিনি দৈনিক নয়াদিগন্তের সম্পাদক। বাবর ভাই, স্বাগতম আমাদের পডকাস্টে। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবর ভাই, আপনার সঙ্গে যখন কথা বলছি আমি, বাংলাদেশ খুবই উত্তপ্ত হয়ে আছে নির্বাচন নিয়ে। অন্তত ফেসবুকে দেখলে তাই মনে হয়, নিউজ পেপারে দেখলেও তাই মনে হয়। আপনি একটা জাতীয় দৈনিকপত্র, সংবাদপত্র চালান সারা বাংলাদেশে, আপনার বিস্তৃত নেটওয়ার্ক আছে সাংবাদিকদের। মানে কি খবর পাচ্ছেন, ভাইবটা কি নির্বাচনের? আপনি একটা কথা বলেছেন, সেটা ধরে আমি কথাটা বলতে চাই। আপনি বলছেন সারা দেশ উত্তপ্ত। হ্যাঁ, যেটা ফেসবুকে এবং সংবাদপত্রে সেটা আমি উল্লেখ এবং করেছি। দলীয় কর্মীরা, কিন্তু জেনারেল পাবলিক কিন্তু এখনো সেইভাবে খুব উৎসাহিত বা খুব আনন্দ উৎফুল্ল এটা আমার মনে হয় না, যেটা আমরা এর আগে দেখেছি। সবশেষ কবে দেখেছেন? বহু আগে, 2008 সালে। 2008 সালে তখনও দেখেছি আপনার মানুষের মধ্যে যে উৎকণ্ঠা বা আপনার আনন্দ দুটোই ছিল। এবার কিন্তু মানুষ কিন্তু নীরব হয়ে আছে। কেউ ভোট দেওয়ার আগে এখন কেউ বলছে না। বা আমি আসার সময়, আপনার স্টুডিওতে আসার সময় আমি দেখলাম মাইকে, রিক্সায়, বেবিতে, ট্রাকে, ইত্যাদি ইত্যাদি অনেক হচ্ছে, আপনার প্রচার প্রচারণা চলছে, কিন্তু মানুষ পথের চলে যাচ্ছে, কেউ ওইদিকে তাকাচ্ছেও না। তো সেটা কেন? এটা আমার মনে হয় যে এখনো মানুষ ভোটের ব্যাপারে খুব পজিটিভ ধারণা করছে, যে ভোট হবে কি হবে না, ভোট কে জিতলে কে জিতবে না, কেউ স্বীকার করবে কেউ স্বীকার করবে না, এই ধরনের একটা সংশয় সন্দেহ প্রত্যেকটা মানুষের মনের মধ্যে বিরাজ করছে বলে আমার ধারণা। আবারও জিজ্ঞেস করতে হয় কেন, মানে এরকম একটা ধারণা মানুষের মনে কেন হলো? এটা হচ্ছে যারা এখন সিনের নায়ক, প্রতিনায়ক, ইত্যাদি নায়ক যারা আছেন, নায়ককে আর প্রতিনায়ককে বলেন না, তো বাবর ভাই? নায়ক বলবো, দুই পক্ষকে আমি নায়ক বলবো এখন, মানে কারণ মূল দুই দল জামায়াত হ্যাঁ এবং বিএনপি। জি হ্যাঁ, তার রেজাল্টের পরে আমরা কে প্রতিনায়ক কে নায়ক এটা নির্ধারিত হয়, পাবলিক এটা নির্ধারণ করে দেবে। কিন্তু এখন আপাতত যে দুই দল থেকে আমি দেখছি, আসার সময় দেখলাম দুই দলেরই কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে নানান রকম ইসে, কিন্তু পাবলিক কিন্তু ওই রিক্সার পাশ দিয়ে, ইসের পাশ দিয়ে একবার তাকালো, আমি তাকাতেও দেখলাম না তাদেরকে। তো ওইখান থেকে আমার মনে হচ্ছে পাবলিক এখনও ঠিক সেইভাবে ইলেকশনটা নিয়ে খুব উৎফুল্ল হয়ে উঠছে বা খুব ইলেকশনের ব্যাপারে খুব অ্যাটেনশন আছে, এটা আমার কাছে ধারণা হয়নি। ঢাকার এই পরিস্থিতি কি সারা দেশের নির্বাচনের পরিবেশের প্রতিনিধিত্ব করে? না, এটা হয়তো না, এমনও হইতে পারে, না হয়তো আবার হ্যাঁও হইতে পারে। তো আমি ঠিক যতদূর আমি ধারণা করছি, গ্রামে গঞ্জে থেকে আপনি কি ধরনের খবর পাচ্ছেন? গ্রামে গঞ্জে আমি দেখেন, আমাদের দরিদ্র পীড়িত একটা দেশ, এখানে পয়সা দিলে অনেক কিছু হয়, পয়সা দিলে ভোটও কেনা যায়, ইত্যাদি ইত্যাদি। এটা আমরা অতীতে দেখেছি। তো গ্রামে কিভাবে কি হচ্ছে, কারা পয়সা দিচ্ছে কি দিচ্ছে না, এটা আমি বলতে পারবো না, কিন্তু গ্রামেও হয়তো একটু বেশি উত্তাপ দেখা যায়, কিন্তু ঢাকা শহরে একের নিরুত্তাপ সবাই। বাবর ভাই, আমি আপনাকে আমার একটা অভিজ্ঞতা বলি। 2008 সালে আমি বাংলাদেশের অর্ধেক বাংলাদেশ 32টা জেলা সফর করেছিলাম 15 দিনে, নির্বাচনের আগের শেষ 15 দিন। এবং তখন আমি এরকম মানুষ পেয়েছি যে নির্বাচন উপলক্ষে নতুন জামা কাপড় কিনেছে। বাংলাদেশের মানুষ নির্বাচনকে ঈদ মনে করে। নতুন জামা কাপড় ওই সময় কিনতে দেখেছি। বহু মানুষ শহরে চাকরি ছেড়ে গ্রামে চলে গেছে, কারণ নির্বাচন করবে, এত লম্বা ছুটি অফিস দেবে না, চাকরি ছেড়ে চলে আসছে। এরকম পরিস্থিতিকে এবার দেখা গেছে? No, আমি মনে করি না যে এরকম আপনি যে বলেন স্যাক্রিফাইস ইলেকশনের জন্য বা পার্টির জন্য বা নির্বাচনের জন্য, যে এইরকম যে একটা স্যাক্রিফাইস, চাকরি ছেড়ে দেওয়া, চলে যাওয়া গ্রামে গঞ্জে, এইরকম স্যাক্রিফাইসের আমি আমি স্বপ্নেও দেখি না, এটা নেই এটা। না।
তার মানে ইলেকশনটা আসলে আমাদের সরকার, রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশন ওই অর্থে জমিয়ে তুলে মানুষকে আগ্রহী করে তুলতে পারে না, পারিনি। আমি সবাইকে এই প্রশ্নটা করি, আমি যাদের সাথে পডকাস্ট করছি বা করেছি, আপনাকেও জিজ্ঞেস করি, নির্বাচন কি হবে? এখন মাত্র কয়েকদিন বাকি, তারপরে এই প্রশ্নটা আমি সবাইকে করি। অনেকের মধ্যে কিন্তু সন্দেহ দেখতে পাই, অন্তত দু একজনের লেখায় আমি এটা দেখেছি। দেখেন, আপনি কিছুক্ষণ আগে আপনার দফতরে বসে এই প্রশ্নটাই আপনি করেছিলেন। আমি তার ওখানে একটা উত্তর দিয়েছিলাম। এখন সেটা আপনার স্টুডিওতে আমি সেইভাবেই দিচ্ছি। কারণ যারা এখানে নায়ক, ইলেকশনের মেকানিজম, তারা কিন্তু সেই উৎসাহটা জাগাতে পারেনি বলে আমার মনে হয়। আউট অফ দেয়ার আপনার তাদের কর্মসূচি ইত্যাদির বাইরে তারা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে পারেননি। দলীয় কর্মীদের মধ্যে অবশ্যই তাদের সঞ্চারিত হচ্ছে উত্তাপ, উত্তেজনা, ভোট ভোট ইত্যাদি হচ্ছে, কিন্তু সাধারণ পাবলিকের কাছে কিন্তু এটা এখনও ওইভাবে আসে নাই বলে আমার মনে হয়। দলের ভেতরে হয়তো অনেক উৎসাহ আছে, আবার আমাদের দেশটা আপনি একটা কথা বললেন যে নতুন জামা কাপড়ের প্রশ্ন আসে। এখন যদি কেউ এরকম নতুন জামা কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেয়, তাহলে সেরকম হইতেও পারে, নতুন জামা কাপড়ের ইলেকশনের দিন কাজ করতেও পারে। না, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা মিলল না। নির্বাচন কি হবে, মানে আপনি কি দেখেন? এই পর্যন্ত আমার কাছে মনে হয় না বড় ধরনের কোনো কোশ্চেন নির্বাচন নিয়ে আসে, কারণ গভর্নমেন্ট ডিটারমাইন্ড তিনি ইলেকশন হয়ে যাওয়া উচিত। তার কারণ গভর্নমেন্ট ইলেকশন না হলে বড় ধরনের বিপদে পড়বে। গভর্নমেন্ট বিপদে পড়বে এইভাবে যে পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা নষ্ট হয়ে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, দুইটা পলিটিক্যাল পার্টি এত উত্তপ্ত হয়ে উঠবে যে আমরা তো জানি যে কোনো দল বলেছিল যে ডিসেম্বরের সরকার যদি ইলেকশন না দেয় আমরা এই ঘোষণা করবো ইলেকশনে। তো এইরকম একটা চ্যালেঞ্জিং অবস্থায় গভর্নমেন্টের পক্ষে ইলেকশনকে ব্যাহত করা বা বন্ধ করে দেওয়া, আমার মনে হয় যে গভর্নমেন্টের এই দায়িত্বটা নেবে বলে মনে হয় না, আমি মনে করি না। তবে যদি কেউ কোনো দল, সে যে দলই হোক, যদি নির্বাচনকে আপনার জিওপোটাইজ করে দেওয়ার জন্য কোনো ভূমিকা রাখে, সেক্ষেত্রে তো অবশ্যই গভর্নমেন্ট আপনার বাধ্য হবে। সেরকম আর কোনো সিমটম আছে? সেই রকম সিমটম এখনও আমি দেখি না। তবে মনে হয় যে যদি আমি হেরে যাই, আমি যদি হেরে যেয়ে মনে করি যে হারাটা আমার ঠিক হয় নাই, বা আমার কাছে মনে হয় আমার ঠিক হয় নাই, পাবলিকের ঠিক মতো ভোট দিতে পেরেছিল কিন্তু আমি ভোটটা পাইনি, এই ধরনের যদি মানসিকতা কেউ যে কোনো দল যদি পোষণ করে, তাহলে কিন্তু এটা আপনার ইলেকশনকে অর্থহীন করে দেওয়া যেতে পারে বলে আমি মনে করি। বাবর ভাই, আমি একটু একটু স্পষ্ট করি, আপনি এমন একটা পত্রিকার সম্পাদক যে পত্রিকার প্রতিষ্ঠাতা দিগন্ত মিডিয়া গ্রুপ, জি, জামাত নেতা আমির কাশেম জি, আলী এটার জি, সাথে জি। উদ্যোক্তা ছিল। সো আপনাকে হয়তো অনেকে, আপনি আমার সাংবাদিক বড় ভাই, আপনার হুম, হুম। কে নিয়ে আমার জি, জাজমেন্ট যেটাই থাকুক, জি, অনেকের কাছে এই জাজমেন্ট থাকতে পারে, হয়তো আপনি একজন জামাতপন্থী সাংবাদিক। জি, সো সেই জায়গা থেকে আপনি কি আপনার অবস্থানটা একটু স্পষ্ট করবেন আমার জি। দর্শকদের জন্য? আমি দেখেন র্যাঙ্কের জামাতে কোনো র্যাঙ্কের ফাইল নেই। আমাকে আপনি এখানে এসছেন জামাতের কর্মী হিসেবে আমাকে ডেকেছেন। আপনি এখানে সম্পাদক হিসেবে এসেছেন না এসছি দিগন্তে? এবং প্রফেশনাল একজন জার্নালিস্ট হিসেবে এসছি। আমি আমার প্রফেশনকে সবচেয়ে বেশি উচ্চগতি করি। আপনি যখন ভোট দেন, দ্যাট ইজ ইউর পলিটিক্স। আমি যখন ভোট দিই, দ্যাট ইজ মাই পলিটিক্স। সিম্পলি আই ক্যানট চান্টিং স্লোগান ইন দি স্ট্রিট। আমি সিম্পলি ভোটটা দিতে পারি। সেটা আমার লাইক ডিসলাইকের প্রশ্ন। এর বাইরে আমার কোনো পলিটিক্স নেই। তাহলে এখন আমি পরবর্তী প্রশ্নগুলো করি যে আপনি আপনি কি দেখেন এই যে নির্বাচনে এখন পর্যন্ত কি বোঝা যাচ্ছে কোন দল জিততে পারে? দেখেন, আমি আপনার সাথে বলে আসছি কিছুক্ষণ আগে যে আমরা দেখেছিলাম আমেরিকার ইলেকশনে প্রেডিকশন ছিল যে কমলা হ্যারিস জিতে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু কমলা হ্যারিসের অত্যন্ত শোচনীয় পরাজয় ঘটেছিল। আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, আমার এক আত্মীয়া, তিনি আমেরিকায় থাকেন, তাকে আমি বললাম যে আপনি কীভাবে দেখেন নির্বাচনটা, কে জিতবে? বিশ্বাস করবেন, ইলেকশন 1.5 মাস আগে ইনি বললেন, সরাসরি বললেন যে ট্রাম্প জিতবে। আমি বললাম কেন? বললো দেখেন, এখন একটা লোক 10 টাকা, ধরেন 10 টাকায় একটা পাউরুটি কিনতে পারছিল, এখন 20 টাকা। ওই গ্রামের লোকটা ইন্টারন্যাশনাল পলিটিক্সে কী হবে না হবে তার ওই মাথা ব্যথা নাই। তিনি দেখছেন যে তার পাউরুটিটা 10 টাকার থেকে 20 টাকায় চলে গেছে। তার কাছে ওইটাই ম্যাটার। ইন্টারন্যাশনাল আমেরিকার অবস্থার কোথায় গেল, কী হলো না হলো, এগুলো তার মাথায় আসে না। আমি মনে করি যে দ্রব্যমূল্য ইজ ভেরি ইম্পর্টেন্ট।
আপনি যেসব কমিটমেন্টগুলো করছেন, ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে সবচেয়ে ভালো একটা ইলেকশন হবে, কিন্তু সেই ভালো ইলেকশনের একটা প্রোটেকশন উনি কি দিতে পেরেছেন? কিভাবে দিতে পারেননি আসলে ওনার ব্যর্থতার কোন যেমন জায়গায়? ধরেন কিলিং হচ্ছে ইলেকশনে, যেমন ধরেন আপনার মহিলাদের উপর আক্রমণ হচ্ছে, যেমন ধরেন আমি আপনার পত্রিকায় ভালোবাসি না, আপনার পত্রিকায় হামলা হলো, আমি আপনাকে প্রোটেকশন দিতে পারলাম না। এগুলো তো সব যদি আপনি একসাথে যোগফল করেন তাহলে দাঁড়ায়টা কি? এখন যে একটা কিলিং হয়েছে যেটা বলছেন আপনি, যে মহিলাদের উপর আক্রমণের অভিযোগ, এগুলো তো জামায়াতের অভিযোগ, অন্য দলগুলো তো অভিযোগ করে নাই। এখন এখন পর্যন্ত যতগুলো অভিযোগ, আনুষ্ঠানিক অভিযোগ হ্যাঁ, আমরা জামায়াতের তরফ দেখেন, থেকে পেয়েছি। হ্যাঁ, হ্যাঁ, এখন যদি এইটা ২ ভাবে দেখতে পারেন আপনি। যদি আপনি মনে করেন যে এটা ইগনোরেন্স এর ক্ষেত্রে দেখতে পারেন, আবার যদি মনে করেন যে আমি ইগনোরেন্স এর ক্ষেত্রে দেখছি না, মানে আমি জি, জাস্ট আমি কোয়েরিটা করলাম না, আপনাকে আমি জানলাম। না, আমার কাছে মনে হয় যে একজন মহিলা মারা গেছে। হুম, হুম। এটা জামাত হোক আর যেই হোক, একজন মহিলা মারা গেছে। এটা কি কোনো ডিসেন্ট কোনো বিষয়? মৃত্যুই কাম্য নয়, কাম্য না, কোনোটাই কোনো ডিসেন্ট না। অবস্থায় কাম্য না। সে মৃত্যু কোনো যেই হামলাও হোক, কাম্য নয়। হামলাও কাম্য না। আমরা মনে করি ডেমোক্রেটিক সোসাইটিতে আপনাকে আমার কথা শুনতে হবে, আমাকে আপনার কথা শুনতে হবে। এই টলারেন্সটা থাকতে হবে। ন্যূনতম টলারেন্সটা থাকতে হবে আপনাকে। এখন এটাও কি বাস্তব নয় যে বাংলাদেশের যে নির্বাচনী পরিবেশ, বা আমরা অতীত ইতিহাস দেখি, যে নির্বাচনগুলো ভালো হয়েছে সেখানেও এই ধরনের অভিযোগ আমাদের সামনে এসছে। এটা কি সার্বিকভাবে নির্বাচনটাকে প্রশ্নবুদ্ধ করে ফেলার জন্য যথেষ্ট এইসব অভিযোগ, নাকি? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এগুলো আপনি পরিকল্পিত কিনা আমি বলতে পারব না। কিন্তু পরিকল্পনার অংশ হলেও হতে পারে। ইলেকশনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটা পরিকল্পিত কিনা আমি জানি না। তবে এটা পরিকল্পিত হতেও পারে বলে আমি মনে করি। প্রশ্নবিদ্ধ হলে নির্বাচনে কাদের লাভ হবে? লাভ হবে যারা আমাদের ইলেকশনকে নিয়ে, আমাদের দেশকে নিয়ে নানা রকমভাবে চিন্তা করে। যারা এই দেশ থেকে অনেক কিছু পাওয়ার আশা করে, বা যারা এই দেশকে তাদের গ্রিপের মধ্যে রাখতে চায়, তারা লাভবান এটা হবে। মানে আপনি কোনো দেশকে ইন্ডিকেট করছেন নাকি কোনো আমি পার্টিকে দেশকে করছেন? ইন্ডিকেট করতে চাই না। কারণ এটা সবাই জানে কে আমাদের ফ্রেন্ড, কে আমাদের ফো। আপনি আপনি কি বলতে পারেন একটু, কে আমাদের ফ্রেন্ড, কে ফো এই মুহূর্তে? দেখেন, আমরা যদি তর্কের খাতিরে ধরি, বিগত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের অনেক খারাপ কাজ করেছেন আমাদের জন্য, আমাদের দেশের জন্য। হুম, হুম। তাদের যারা আশ্রয় দিয়েছেন, তাদের পৃষ্ঠপোষকতা করেছেন, অভিযোগ আছে তাদের বিরুদ্ধে এইটাই, যে তারা এখন এই ইলেকশনটাকে তাকে ইনস্টেট করার জন্য কাজ করছেন। এরকম তো কথা আছে। আমরা কোনটা বিশ্বাস করব? কোনটা বিশ্বাস করবেন? এখন ডেমোক্রেসি যদি বলে, বেশি সংখ্যক মানুষ যদি বলে করে যেটা হাসিনাকে প্রোটেকশন দেওয়ার জন্য করা হচ্ছে, তাহলে সেটাই হবে। সেটা কি বাংলাদেশের কোনো দল বা এখনকার সরকার, এরা তো সবাই মিলে একযোগে শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করেছে। যেসব দল নির্বাচনে এসেছে, হ্যাঁ, আপনি তো নিশ্চয়ই বলবেন যে সবগুলো দলই শেখ কিন্তু হাসিনার পতন আন্দোলনের আমি মাঠে ছিল। কোনো দল তো বলেওছে, এই কথাও তো বলেছে যে আমরা হাসিনা বেগম বিগত প্রাইম মিনিস্টারের তাদের ডিসাইপলদেরকে সুরক্ষা দেব, সহযোগিতা করব। এরকম তো কথা আমরা শুনেছি। আপনি তো একথা মানবেন বাবর ভাই, যে বাংলাদেশে একটা বিপুল সংখ্যক মানুষ যারা আছে, যারা আওয়ামী লীগের সমর্থন করবে, অবভিয়াসলি এই তারা আওয়ামী লীগ সবচেয়ে ভোটে এলে ভোট দেবে, তাদেরকে আপনি দেশ থেকে মাইনাস করে নো দেবেন? নেভার। তাহলে ব্যবস্থাটা কি? ব্যবস্থা হচ্ছে সহাবস্থান, ন্যূনতম সেটার জায়গায়। কথাই তো নিশ্চয়ই কোনো কোনো দল বলছে, আপনি যেটা ইন্ডিকেট করলেন। সম্ভবত মির্জা ফখরুলকে আপনি ইন্ডিকেট করছেন, সে কয়েকটা জনসভায় বলেছেন। হুম, কিন্তু ঠাকুর এখন গাঁয়ে। এখন এখন আবার কি উনি আবার রিভার্স তো কথা বলছেন। যেমন ধরেন, বলছেন যে একবার উনি বলেছেন যে অন্তত ওই সময়তে নির্বাচন হয়েছিল। এখন আবার উনি বলেছেন, এই একে উনিই বলেছেন, ওই ঠাকুরগাঁয়েই বলেছেন যে ওই সময় আমরা ভোট দিতে পারিনি, আমরা কেঁদেছি। এটাও তো বলেছেন। কোনটা আপনি বিশ্বাস করবেন? এখন এই যে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন, এখন মানে আমাদের রাজনৈতিক দলরা, আপনি ধরেন জামাতেরই অনেক হুম, অনেক প্রতিশ্রুতির কথা আমরা শুনি, হুম, বিশেষ করে নারীদের প্রশ্নে বা মাঝে মাঝে মানে তাদের, আমি একটু নারী নীতির কথাটাই উল্লেখ জি, করতে জি। চাই, যে মানে এইখানে মানে জামাতের অবস্থানটা সম্পর্কে আপনার আমি আমি দৃষ্টিভঙ্গিটা আমার আপনার কাছে কি? মনে হয় যে জামাত ইসলামী একটা নবজন্ম গ্রহণ করেছে, নতুনভাবে এসছে। এটা যদি তারা যেভাবে প্রজেকশন করেছে, তারা যদি এটাকে সত্যিকার অর্থে বিশ্বাস করে, তাহলে আপনি হিজাব প্রশ্নটাই করি আমরা। হিজাব সম্পর্কে তারা বলেছে, কেউ যদি হিজাব পড়তে চায় তো পড়বে, কেউ যদি না পড়তে চায় পড়বে না। শরিয়া আইন বলবৎ
করা না করা হচ্ছে মানুষের ডিজায়ার। মানুষ যদি চায় তাহলে শরিয়া আইন হবে, না হলে হবে না। মানুষের ডিজায়ার কি শরিয়া আইন হবে? বাংলাদেশে মানে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ এখনো শরিয়া আইন বোঝে না। বাংলাদেশের মানুষ যদি জামাতকে ভোট দেয়, জামাতের তো মানে তাদের যে মূল নীতি এবং যে তারা আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, আল্লাহর আইনই তো শরিয়া আইন, তার মানে কি শরিয়া আইন চলে আসবে বাংলাদেশে? না, আপনার শরিয়া আইনের ব্যাপারে তাদের যে ইটা লেটেস্ট যে ভিউটা আমরা শুনেছি বা দেখেছি, বা তাদের এই যে কিছুদিন আগে তারা বড় ধরনের একটা করলো, সেখানে তারা বলেছে শরিয়া আইন কাউকে চাপিয়ে দেওয়া হয়নি। রসুল আকরাম সাল্লাহ ইসলামও কিন্তু কেউ শরিয়া আইন কখনো চাপিয়ে দেন নাই কারো উপরে। উনি বিদায় হজে কি বলেছেন যে মুসলিম, খ্রিশ্চান, পৌত্তলিক সবাই আরব জাতি। এই যে একটা সমগ্র মানুষকে নিয়ে যে একটা নতুন পলিটিক্স যদি জামাত করতে পারে, দ্যাট উইল ভেরি হেল্পফুল ফর দি কান্ট্রি। আচ্ছা, এই প্রশ্নটা আপনার সাথে আরেকটু আলোচনা করব, বা মানে নির্বাচনের পরে কি হবে, কিন্তু তার আগে আমাদের আলোচনাটা এটাই উচিত, নির্বাচনে কে জিতবে। মানে আপনি একটু আগে আমি আরেকবার জিজ্ঞেস করেছিলাম, আপনি কামালা হ্যারিসের কথা বলেছেন যে কামালা হ্যারিসকে নিয়ে ভেবেছিল সবাই যে উনিই জিতে যাবে, কিন্তু শেষ পর্যন্ত জিতে গেছেন ট্রাম্প। এখন বাংলাদেশে কামালা হ্যারিস এখন কে? তারেক রহমান? না, আমি এটা বলবো না। কারণ এরকমই একটা ধারণা কিন্তু মাঝখানে ছিল যে তারেক রহমানই হতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জরিপগুলো তাই বলেছে, প্রথম আলো সহ অনেকগুলো প্রতিষ্ঠান জরিপ করেছে। জরিপের কথা আমি বলবো না। জরিপ ইজ ভেরি ডিফিকাল্ট জিনিস। আপনি 1200 লোকের জরিপ করলেন, 2500 লোকের জরিপ করলেন। আমরা তো নিউ ইয়র্কে দেখেছি, নিউ ইয়র্ক টাইমস বলেছে আমরা ওকে কমলা হ্যারিসকে সমর্থন করব। নানান জরিপ এসেছিল। জরিপের রেজাল্টগুলো কী ছিল? মানে তাতে তো ইন্ডিকেশন তাই হচ্ছে যে বাংলাদেশের কমলা হ্যারিস হতে যাচ্ছেন তারেক রহমান, এবং শেষ পর্যন্ত নিকটতম এটা আপনার কমলা হ্যারিস হতে যাচ্ছেন কি যাচ্ছেন এটা পাবলিক ডিসাইড করবে। এটা আমি এখান থেকে আপনার স্টুডিওতে বসে আমি এটা ডিসাইড করার ক্ষমতা আমার নাইও। সেই ধরনের মানে এটাকে বলবো আমি ব্যাড প্র্যাকটিসও আমার নাই। আচ্ছা, তারপরও আমি যেহেতু আপনি একজন সম্পাদক, আপনার নিশ্চয়ই আপনার স্টাডি, আপনার রিডিং মানে আমরা যারা সাধারণ মানুষ এবং সাংবাদিক আছে তার চেয়ে অনেক ভালো হবে। আপনাদের কি কোনো মানে আপনার প্রতিষ্ঠানের নয়াদিগন্তের বা আপনাদের কোনো ইন্টারনাল রিডিং আছে যে কোন জোট কত আসন পেতে পারে? দেখেন, একটা জিনিস আপনাকে বলি, খুব সহজভাবে বলি আপনাকে। আমরা এর আগে একবার জরিপ করেছিলাম। সেই জরিপটার ব্যাপারে ডিজিএফআই জানতে পেরেছিল। নয়াদিগন্তর কোনো জরিপ? জি। এটা কবের কথা? সেটা বলছি আপনাকে। জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আমিন সাহেব উনি যখন শুনলেন, বলতে আপনাদের জরিপটা ঠিক না। জরিপের ফলাফল বের হওয়ার আগে? ফলাফল বের হওয়ার আগে বলতে আপনারা যে জরিপ করছেন এটা ঠিক রেজাল্ট হবে না, আমরা যেটা করছি ওটাই ঠিক। তো জরিপ ইজ ভেরি ডিফিকাল্ট থিং। না, আপনার কথা মনে হচ্ছে জরিপের ফলাফলটাও প্রিডিটারমাইন্ড থাকে কখনো কখনো, যদি সরকারি জরিপ হয়। আমাদের সামনে আছে অন্তত প্রথম আলোর জরিপটা, যেটা 70%-এর বেশি বলা হয়েছিল যে বিএনপি ক্ষমতায় আসবে এবং জামাত বিরোধী দল হবে দ্বিতীয় অবস্থানে থেকে। ওটা তো সরকারি দল না। না, এখন আসেন, আপনার আকাশের রং যেমন বদলায়, মানুষের মনও কিন্তু বদলায়। সেই জরিপ সঠিক হতে পারে, সেই জরিপ সঠিক নাও হতে পারে। ইট ইজ পাবলিক ডিজায়ার। পাবলিক তখন কোন অবস্থায় কোন দিকে টার্ন করবে আমি জানি না, আপনিও জানেন না, আমিও জানি না। নদীর স্রোত কোথায় দিয়ে কোন দিকে যায়, কখন যায়, কিভাবে যায়। বর্ষায় একরকম, শীতে একরকম যায়। তো সেই সময়ের আবহাওয়া চেঞ্জ কী হবে, মানুষের মন কীভাবে রঙিন হবে, মানুষ কোন রঙটাকে পছন্দ করবে, দ্যাট ইজ ডিটারমাইন্ড করে মানুষের মন। সেই অবস্থায়, সেই সময়, সেই পরিবেশে। সেটা এক সময় ছিল। ধরেন এখন আমি অনেকের সাথেই কথা বলেছি এবং অনেক মানুষ মনে করে এখন ওই যেটা বললেন যে স্রোতটা অনেকটা জামাতের পক্ষে, অনেকেই মনে করছেন কিন্তু জামাত ক্ষমতায় চলে আসতে পারে এবং সেটা খুব একটা অস্বাভাবিক কোনো ঘটনা হবে না। সেদিন না হওয়া পর্যন্ত সেটা তো আমরা ইলেকশন রেজাল্ট আগ পর্যন্ত আমরা যেটা করব প্রেডিকশন, ধারণা, মানুষ কি মনে করছে। ধারণা আপনার এরকম হতে পারে, মানে পাবলিকের প্রতি তাদের যে ইটা। আমি একটা জিনিস বলতে, বিএনপির একটা জিনিস আমার কাছে মানে খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে বলছে তারেক জিয়া বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান, আমার একটা প্ল্যান আছে, কিন্তু প্ল্যানটাকে সাজানো গোছানোভাবে আমাদেরকে উপস্থাপিত করা যায় নাই। উনি তো প্ল্যানটার কথা বিভিন্ন সময় বলেছেন, ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, বা এগুলো হোমওয়ার্ক করা উচিত ছিল, হোমওয়ার্ক করেন নাই।
মানে কিভাবে সেটা মনে হলো? সেটা এই জন্য মনে হলো যে উনি যে বলছেন ফ্যামিলি কার্ডের যে অর্থনৈতিক আপনার যে ব্যয়টা হবে, এটা কোত্থেকে আসবে, কিভাবে আসবে? এই আমাদের আপনার বাজেটের যে ভলিউম, সেই ভলিউমের একটা স্লাইড শেয়ার নিয়ে যাবে। আপনি এই নতুন এই যে আইডিয়াটা ফ্লোট করলেন, ইজ ভেরি গুড, উইদাউট এনি কোয়েশ্চেন, এটা ভালো জিনিস দিতে পারলে। কিন্তু এটা কি আমাদের দেশের মতো একটা আপনি বলছেন সেটা খুব ব্যয়বহুল হবে। ব্যয়বহুল হবে? এরকম 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 যে সামাজিক সেফটি নেট, সোশ্যাল সেফটি নেট যেটা বলে, এরকম কর্মসূচি তো নানা অবশ্যই, জায়গায় সব অবশ্যই। সরকারি সময় ছিল। আমি মনে করি হ্যাঁ ছিল, আওয়ামী লীগের সময় ছিল, কিছু ছিল। বরঞ্চ জামাতের তরফ থেকে আমরা সোশ্যাল সেফটি নেটের খুব বেশি প্রতিশ্রুতির কথা শুনি না। না, তারা বলছে যে তা- কার্ড দেওয়ার বদলে তারা চাকরি দেবে, বেকার ভাতা দেওয়ার বদলে, এই ধরনের নানা কথা বলছে। হ্যাঁ, ধরেন এইটা এক ধরনের একটা নতুন স্টাইল বলতে পারেন, বা জামাতের নতুন ধারণা বলতে পারেন। তো আমার মনে হয় যে এটা জামাত এইভাবে চিন্তা করেছে যে আমরা আগে 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 বলে ফেললাম যে একটা ফিনান্সিয়াল কত রকম ফিনান্স লাগবে, কি লাগবে না লাগবে, সেইটা হিসাব না করার আগ পর্যন্ত একটা টোটালি একটা কথা বলে দেওয়া। আমার মনে হয় যে এটা না, আর কিন্তু জব, বাংলাদেশের উনি যে জব ক্রিয়েটের কথা বলেছেন, ওনাকে তো প্রথম শিল্পকে দিতে হবে। জব তো কেউ সরকারিভাবে আপনি ক্রিয়েট করতে পারেন, ইচ্ছা করলেই পারবেন না। আপনাকে শিল্প বান্ধব নীতি নিতে হবে, শিল্পকে প্রোটেকশন দিতে হবে, শিল্পকে নারী হওয়ার জন্য, শিল্পকে সম্প্রসারিত হওয়ার জন্য যারা এখানে বিনিয়োগ করবে তাদের সিকিউরিটি লাগবে। যদি ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক, যেই ইটা আসবে, পুঁজিটা আসবে, যে ইনভেস্টমেন্টটা আসবে, তাকে তো প্রকিউর করতে হবে। আপনি আপনার পকেট থেকে তখন ব্যয় করবেন, সেই ব্যয়টা যদি সিকিউরড না হয়, আপনি রিটার্ন না পান, তাহলে আপনি কেন ব্যয় করবেন? এই সিকিউরিটির কথা তো বলতে হবে। কিন্তু বাংলাদেশের মতো একটা দারিদ্র্যপীড়িত দেশ, এখানে সুনির্দিষ্ট যদি আপনি সোশ্যাল সেফটি নেটের প্রতিশ্রুতি যদি না দেন, সেটা কি বাংলাদেশ কি সেফটি নেট ইয়েস, যারা ইয়েস। রেডি এখন না, বাংলাদেশের মানুষ না, টিকে বাংলাদেশ থাকার জন্য? রেডি না। বাংলাদেশের মানুষে আপনাকে ধরেন, যদি আপনি বলেন যে আমি দুর্নীতি বন্ধ করব, আমি এইখান থেকে এই টাকাটা আসবে, ওখান থেকে ওই টাকাটা আসবে, এইভাবে যদি আপনি ম্যাথমেটিক্যালি যদি প্রমাণ করতে পারেন যে আপনি আপনার যে প্ল্যানটা থ্রো করেছেন, সেই প্ল্যানটা এফেক্টিভ হবে, আমি এই জায়গার থেকে অর্থনৈতিক সাশ্রয়টা দেবো, তাইলে এটা মানুষের জন্য কল্যাণকর হবে। জনবান্ধব কর্মসূচি আপনি বললেন, কিন্তু সেই জনবান্ধব কর্মসূচিটাকে ফ্রুটফুল করার জন্য যে ফিনান্সিয়াল এবিলিটি আপনার তৈরি করতে হবে, ফ্রম হোয়ার, এটা তো আপনাকে বলতে মানে হবে। সেটা কি আপনি আশা করছেন যে সেটাও তার নির্বাচনী বিএনপির, যেহেতু আমরা বিএনপির জি। কার্ড এবং সোশ্যাল সেফটি নেট নিয়ে আলাপ করছি, সেটা কি আপনি আশা করছেন যে সেই টাকাটা কোথা থেকে আসবে সেটাও তার স্পষ্ট বলতে করা হবে। দরকার ছিল? হুম। এটা কি ইশতেহারে করে কোনো রাজনৈতিক দল যে আমি এই না, এটা তো প্রতিশ্রুতিটা দিচ্ছি, এই এতে টাকাটা এই কোথা দিয়ে না, আসবে এটা না, ক্লিয়ার এটা করবো? এটা তো আপনাকে বলতে হবে। আচ্ছা, আমি জানি না, আমরা যখন এই ইন্টারভিউ রেকর্ড করছি তারও জি। কিছু পরে, আমরা এই ইন্টারভিউটা আরও পরে প্রচার করব, তার আগেই জামাত তাদের ইশতেহার ঘোষণা করবে এবং আমাদের এই অনুষ্ঠানের আরও পরে, আমি জানি না ওদের ইশতেহারে কি আসবে। তা আপনার কি কোনো ধারণা আছে তাদের যারা যেসব প্রতিশ্রুতি দেবে সেগুলোর অর্থ কোথা তাদেরকে থেকে বলতে সংস্থান হবে তাদেরকে সেটা তারা স্পষ্ট করবে? না, তাদেরকে সেটা বলতে হবে। আদারওয়াইজ এটা একটা আপনার ফানুসের মতো হয়ে যাবে। দে হ্যাভ টু সে ফ্রম হোয়ার দি মানি উইল কাম। যদি প্র্যাগমেটিক কোনো কিছু করতে চান, আপনি কি আপনাকে হোমওয়ার্ক করতে হবে, ফিনান্স কোত্থেকে আসবে, অন্যান্য সুবিধা কোত্থেকে আসবে, আপনার মানুষেরকে আপনি ট্রেন্ড আপ করতে পারেন কিনা। আমাদের দেশে দেখেন যে লাল ফিতার কথা বলেছে সেদিন জামাতের একটা প্রোগ্রামে একজন বিজনেসম্যান, লাল ফিতা। তো এই লাল ফিতাটা ভাঙবেন কিভাবে, আপনি সিন্ডিকেট ভাঙবেন কিভাবে, আপনাকে সেই সম্পর্কে তো কথা বলতে হবে, পরিষ্কার করতে হবে মানুষকে। আপনি সোশ্যাল সিকিউরিটির কথা বলবেন, বিয়াসলি এটা প্রয়োজন। কারণ আমরা জানি যে ওয়েস্টার্ন কান্ট্রিতে স্পেশালি আপনি আপনার যেসব কান্ট্রিগুলো আপনার যেমন ব্রিটেনের মতো দেশ, তাদের প্রচুর সোশ্যাল সিকিউরিটি আছে, বেকার ভাতা আছে, এটা আছে, ওটা আছে, নানান রকম সারা ইয়ে আছে। ইউরোপে কম সারা বেশি, ইউরোপে পশ্চিম কম ইউরোপের আছে দেশগুলোতে আছে। সোশ্যাল তো সেফটি নেট আপনি খুব এটা স্ট্রং। করবেন, তাদের ফিনান্স তো অনেক স্ট্রং, আপনার ফিনান্সটা ওই জায়গায় নিয়ে যান। আপনি শিল্পকে না তৈরি করতে পারলে, জব ক্রিয়েট না করতে পারলে আপনি তো কিছুই করতে পারবেন না। আপনাকে জব ক্রিয়েট করার জন্য সবচেয়ে বড় জিনিস হবে আপনার ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের প্রোটেকশন দিতে হবে আপনাকে। যে যারাই আসুক, যে পলিটিক্সই তার থাক, যে নীতি সে বাস্তবায়ন, কেউ সে কি দিয়েছে এখন পর্যন্ত আপনার চোখে না, পড়ে? কেউ দেয় নাই। কেউ দেয়নি।
এনসিপি আরেকটা উদীয়মান দল জামাতের সাথে জোটে আছে, তারা আলাদা করে তাদের ৩৬ দফার তারা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে, সেখানে কি এরকম কিছু আছে? আমি ওটা দেখি নাই, আমি আজকে সংগ্রহ করেছি, কিন্তু এত ৭৬ পৃষ্ঠার নাকি ইটা আমি ডাউনলোড করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে বললো যে ৭৬ পৃষ্ঠার ইটা তো অত বড় জিনিসটা আমার এই মুহূর্তে দেখা সম্ভব হয় নাই। বাবুরা, একটু নীতির প্রশ্নে আসি, এবং আপনি নিশ্চয়ই মানবেন যে বাংলাদেশে ১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা কখনো মানে তারা ওই অর্থে মানে কেউই আসলে ইসলামপন্থী দল ছিল না। না, যেটা জামায়াত ইসলামী, তারা একটা ইসলামপন্থী দল, এবং ইসলামের নানা রকম আমাদের দেশে অনেক মানুষের একটা ধারণা আছে। আমি আরও স্পষ্ট বলতে চাই যে মানুষের ভীতি আছে যে একটা ইসলামপন্থী দল যদি বাংলাদেশের ক্ষমতায়, শাসন ক্ষমতায় চলে আসে, তাহলে কি বাংলাদেশে মেজর কালচারাল শিফট হয়ে যাবে কিনা, এরকম একটা ভয় আছে। আপনি কি এই ভয়টাকে দেখেন, অমূলক বলবেন? আপনি এই ভয়টা অমূলক নয়। তার কারণ জামাত ইতিমধ্যেও না, আপনি খুব অল্প দূরত্বে আগে আপনি জামাত কিন্তু তার কালচারাল ইটাকে খুব স্পষ্ট করতে পারেনি। এখন যে স্পষ্ট করেছে এটা আমি মনে করি না, তাকে এটা স্পষ্ট করতে হবে। অনেকগুলো প্রশ্ন আছে জামাতকে আরও ক্লিয়ারলি বলতে হবে। যেমন ধরেন একটা জিনিস আমি বলি, জামাতের লিডাররা, আমি সেন্ট্রাল লিডারদের বলবো না, নিচের স্তরের লিডারদের বলে ইসলাম কায়েম হলে সব কিছু শান্তি হয়ে যাবে। কিন্তু ইসলামের নিশ্চয়ই যদি ইসলামকে প্র্যাকটিস করেন সেভাবে হইতে পারে, কিন্তু আমি ইসলাম শান্তি আমি আপনি কি বুঝলাম? আমি আপনি যদি ক্লিয়ার না হই, তাহলে সাধারণ পাবলিক কী হবে? ইসলাম আসলে যে কী হবে, কী করবেন আপনারা, সেটাকে ডিসক্রাইব করতে হবে। কিছু কিছু ব্যাপার নিয়ে ভীতি তৈরি হয়েছে অনেকের মধ্যে, বিশেষ করে নারীদের মধ্যে অনেক ভীতি আছে। আমি জানি না এটা ভোটের রাজনীতিতে কতটা প্রভাব পড়বে, সেটা আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস, অনেক নারীর সঙ্গে আমার কথা হয়েছে, এবং তাদের মধ্যে যেমন গতকালই আমার এক সাংবাদিক বন্ধু, এক নারী সাংবাদিক, তিনি বলছিলেন যে বোরকা টোরকা কিনতে হবে, জামা কাপড় চেঞ্জ করে ফেলতে হবে, জামা কাপড় সব কই করবো। এই ভীতিগুলো দূর করার যে কি কোনো ব্যবস্থা আছে, আমি একটা নাকি এই ভীতিটা বাস্তব? আমি একটা কথা বলি আপনাকে। আপনি একটা দেশে আপনার নৈতিক পুলিশ তৈরি হয়েছিল না? নৈতিক পুলিশ তো এখনো আছে। গত ১.৫ বছরে বাংলাদেশে নৈতিক পুলিশ, মোরাল পুলিশিং তো চলেছে অনেক জায়গায়। না, সেটা আপনি যদি ওই বাসের ভাইরাল ঘটনাটা ধরেন, বা না, এরকম তো হয়, দুই তিনটা মানে বিচ্ছিন্ন ঘটনা হয়নি না। আমি আরেকটা দেশের কথা বলি। একটা দেশে নৈতিক পুলিশ তৈরি করা হয়েছে, যা হিজাব ছাড়া কেউ রাস্তায় বেরোতে পারে ইরান। না। বলতেও পারেন, কিন্তু এর ফলটা কি হয়েছে? এখন সেখানে একটা আন্দোলন হচ্ছে, যদি আপনি কেন? ইরানের কথা বলেন। না, কিন্তু এই জিনিস, এটাও তো একটা প্রশ্ন। হিজাব একটা প্রশ্ন অবশ্যই। যদি কালচারাল শিফটিং এর কথা হয়, আমি হিজাব পরি, কিন্তু আমি যদি হিজাব পড়তে না চাই, আমার জন্য কি ব্যবস্থা? আপনার জন্য কোনো যেটা আপনি পছন্দ হবে সেটা। সেরকম কি কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে নেতাদের কথাবার্তায় বা না, অন্যদের আপনি দেখেন, কথাবার্তায়? আমি যেটা আপনি বলেছেন যে হিজাবের বিষয়টা, আপনি কিছু মনে করবেন, আমি একটা জিনিস আপনাকে বলি। বাংলাদেশে কিন্তু এখনো জামাত রাষ্ট্র ক্ষমতায় আসে নাই হিজাবের না। আমি কাদের বুয়াদেরকে হিসাব করতে দেখি না, হিজাব মানুষ পরে, এটা তো আমাদের একটা কালচার ব্যাপার। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, সেটা পরে। সেই জায়গায় আমার কাছে মনে হয় যে জামাত যদি ওই প্রশ্নটা হচ্ছে সেই মানুষের জন্য যে মানুষটা মনে করে আমি হিজাব পরবো না। নো, তাতে কেউ বাধ্য করতে পারবে না। রসুলের জামানায় এমন কোনো ছিল না, ইনস্ট্যান্স ছিল না যে তাকে বাধ্য করা হয়েছে। কাউকে এই বাধ্য করা নিশ্চয়টা জামাতের কোনো নেতার, কোনো বড় নেতা, কেন্দ্রীয় নেতা, কারো কোনো বক্তব্যের মাঝখানে কি এখন পর্যন্ত পাওয়া গেছে? হ্যাঁ, তারা এই কথাটা বলেছে, আমরা কাউকে হিজাব প্রশ্নে বাধ্য করব না। যার এটাই এখানে যার যেভাবে চায়। আরেকটা প্রশ্ন আছে কর্মঘণ্টা বা নারীদের, কিছু কথা আসছে যে যেসব নারীরা কাজ করে তাদের চরিত্র নিয়ে অনেক প্রশ্ন বিভিন্ন পর্যায়ের নেতারা করেছেন আর কি। সেই প্রশ্নগুলো কি এটা আরেকজনের যদি ভীতি সঞ্চার করে না? এরকম প্রশ্ন হয় তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক হবে। এমনি কেন্দ্রীয় পলিসিটা কি এইসব ব্যাপারে? এই ব্যাপারে তাই মানে এইটাই পলিসি হয় যে মেয়েদেরকে আপনার রেসপেক্ট অ্যান্ড রেসপন্সিবিলিটির সাথে নিতে হবে, গ্রহণ করতে হবে। 50% অফ দি নারী ভোটার, 50% অফ দি সিটিজেন্স নারী। তো তাদেরকে বাদ 51% to be exact। 51%। তো তাদেরকে বাদ দিয়ে আপনি রাষ্ট্র চালাবেন কীভাবে?
তাদের অ্যাকোমোডেট করতে হবে, তাদের ইচ্ছা আর সদিচ্ছাকে গ্রহণ করতে হবে আপনাকে। জামাত যদি প্র্যাগমেটিক ওয়েতে রাষ্ট্র চালাতে চায় তাহলে তাদের এটাকে অ্যাড্রেস করতে হবে, তাকে বুঝতে হবে। আর আমি মনে করি যে না, জামাতের যে বর্তমান লিডারশিপ তাদের মধ্যে অনেক অনেক আমি আমি জামাতকে মনে করি যে এই সময় এই নিউ জামাত ইসলামী, মানে নিউ জামাত ইসলামীটা কিভাবে, সেটা একটু আমার মানে আরেকবার বলেছেন আপনি, একটু হ্যাঁ, স্পষ্ট করে না, দিতে বাবুল ভাই। স্পষ্ট করে যদি দেখেন, জামাত হোম টাচ করেছে, এটা কোনোদিন জামাত করেনি। জামাত ইলেকশনের আগে এইবার সবচেয়ে প্রথম দেখলাম যে তাদের একটা বড় ধরনের গ্যাদারিংয়ে, সাংবাদিকদের গ্যাদারিংয়ে অত্যন্ত মানে কি বলবো, মানে বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন ইয়েদেরকে, বিশেষজ্ঞদেরকে দিয়ে একটা প্রজেকশন দিয়েছে। তারপর বিজনেস কমিটির সাথে তারা বসছে, আজকে হয়তো তাদের করবে এইটা। এগুলো নতুন আইডিয়া আমার কাছে মনে হয়। জামাত অনেক ব্যাকগ্রাউন্ডে আপনার অনেক আপনার হোমওয়ার্ক করেছে, এগুলোর ফল এটা। আমি জানি, আমি আই এম নট অ্যাকচুয়ালি আই এম নট না, সেটা কিন্তু নিউ জামাত বলার জন্য যেটা প্রয়োজন, যে জামাত জামাত তাদের হ্যাঁ। আদর্শের কোনো বা তাদের যে লিখিত নীতিমালা বা যেভাবে তাদের দলটা প্রথম থেকে যেভাবে তৈরি, সেই জায়গায় কি আগের জায়গায় আছে নাকি তারা জিনিসটা তো পরিবর্তন হচ্ছে হয়েছে? যে জামাতের কনস্টিটিউশন বা জামাতের সংবিধান বা জামাতের গঠনতন্ত্র, এটা কোনো গঠনতন্ত্রে কোনো দেশের কোনো, ইট ইজ নট এ বাইবেল। সময়ের সাথে সাথে এটাকে আপনাকে রেকটিফাই করতে হয়। যদি কোনো দেশ দল কোনো সংগঠন যদি হালনাগাদ হতে চায়, সময়কে ধারণ করতে চায়, তাহলে এটাকে টাইম লেগে হ্যাভ টু করতে হবে, রেকটিফাই করতে হবে। এটা আমার বিশ্বাস। তারা কি করবে গঠনতন্ত্র, এরকম কি আপনার মনে হয়? আমার মনে হয় করবে। এখন দলের আমির বলেছেন যে জামায়াতের আমির হওয়ার কোনো সুযোগ নেই একজন নারীর, বা রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ না, নেই। ওইটা এগুলো কি ওইটা তারা কোনোদিন চেঞ্জ করতে পারে? না, ওইটা আপনার ধরেন উনি কিন্তু এর একটা ব্যাখ্যা দিয়েছেন, ওরা একটা ব্যাখ্যা দিয়েছেন। আমি সেই ব্যাখ্যায় যাব না, সেই ব্যাখ্যা তার। তবে ব্যাখ্যাটায় আমি কনভিন্সড। কি ব্যাখ্যা একটু আপনি যেমন যদি ধরেন বলেন। একজন নারীকে সন্তান প্রসব করতে হয়, সন্তান ধারণ করতে হয়, ওই সময় পার্টির চিফ যদি 3 মাস 4 মাস অসুস্থ থাকেন, তাহলে পার্টির ডিসিশনটা মেক হবে কীভাবে? নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন জেসিন্ডা আর্ডার্ন, আপনার হ্যাঁ, মনে আছে হ্যাঁ, নিশ্চয়ই। আপনি চমৎকার দিয়েছেন। তো উনি তো পরে আর সেকেন্ড টাইম করেন নাই, কিন্তু কুইট ওনার করে এইসব গেছেন। কারণে ওনার রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়েছেন এরকম কখনো না, মনে ব্যর্থ হয়নি? হয় নাই, কিন্তু উনি আমাদের কুইট। আমাদের উপমহাদেশে এবং পৃথিবীর অনেক দেশে নারীদের সফলভাবে রাষ্ট্র পরিচালনার উদাহরণ তো হ্যাঁ, আছে। আছে, আছে। ইন্দিরা গান্ধী আছে, তারপর আমাদের দেশেই আছে, অন্য বেনজির দেশের কথা ভুট্টো নাই আছে, বললাম। বেগম খালেদা আছে, শেখ হাসিনা আছেন। তো এখন সেখানে বাধাটা কোথায় হলো? বাধাটা হয়তো হয় নাই, হইতেও পারতো। এটা একটা আপেক্ষিক ব্যাপার, কিন্তু পৃথিবীতে উদাহরণ আছে, এমন তো হয় হ্যাঁ, নাই যে হ্যাঁ, নারীরা হ্যাঁ, দেশ চালায়নি। হ্যাঁ, দেশ চালায়নি। আমি তো সেই কথা বলছি না। আমাদের দেশে হয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশে হয়েছে, পাকিস্তানে হয়েছে। পাকিস্তানের তো সবচেয়ে, আমি তো মনে করি যে রিলিজিয়াস ভ্যালুস দিক থেকে বাংলাদেশের চেয়ে ওরা অনেক বেশি আপনার কনজারভেটিভ। কিন্তু ওরা তো বেনজির ভুট্টোকে কোনো রকমে ভাবে হেজিটেট করে নাই। আই হ্যাভ দ্য অপরচুনিটি টু ভিজিট পাকিস্তান। যখন বেনজির, এমনকি জামায়াতও তো একজন নারী প্রধানমন্ত্রীর অধীনে জোট সরকারে ছিল এবং জামাতের দুইজন নেতা তার ইয়েস, মন্ত্রিসভার সদস্য ইয়েস, ছিলেন। ইয়েস। এটাকে আপনাকে মনে রাখতে হবে। এটাকে আমাকে মনে রাখতে হবে। এই জামাতকে মনে রাখতে হবে। এখন তাহলে হঠাৎ করে মানে নারীরা নেতৃত্বে আসতে পারবে না, মানে আমি জানি না হঠাৎ করে কিনা, হয়তো জামাতের মনে সবসময় ছিল, ওইগুলো কি তাহলে ছিল কি মিথ্যে? আমি এটা তো জামাতের পয়েন্ট অফ ভিউ তো বলতে পারবো না। কারণ আমি তো জামাতে ইনসাইডার না, আমি অবজারভার। আমি জামাতের 50 বছর রাজনীতি দেখছি। আমার নিয়ারলি 45 ইয়ার্স আমার সাংবাদিকতা। এই সময় থেকে জামাতের পত্রিকায় আমি কাজ করেছি। কখনো কেউ আমি বলতে পারেন যে আমি জামাতের কোনো টিকিট হোল্ডার। না, সেটা নিশ্চয়ই না। আমি তো প্রথমে বলেছি বাবুল ভাই, আপনি একজন আমার দেখা একজন চমৎকার সাংবাদিকদের আল্লাহ, একজন, সেইখানে আল্লাহ। আমার কোনো সন্দেহ নেই। এবং আপনি যদি 50 বছর ধরে জামাতকে রাজনীতি অবজার্ভ করে থাকেন, আপনি কি, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, জামাত কি মানে তার রাজনীতির ক্ষেত্রে সবসময় সৎ থেকেছে বা এখনো আছে? জামাত বিভিন্ন জায়গায় বিভিন্ন টার্নিং পয়েন্টে অনেক সময় ভুল করেছে, এটা জামাত স্বীকার করে। আমিও মনে করি তাই। কোথায় কোথায় জামাত ভুল করেছে।
এবং সে থেকে কোথায় কোথায় করেছে ভুল? যেমন ধরেন আপনার স্বাধীনতার প্রশ্নটা তারা ব্যাখ্যা করেনি, তারা কেন বিরোধিতা করেছেন আমরা সদুত্তর কেউ পাইনি, অনেকেই পাইনি বলে মনে করেন। তারপর ধরেন আওয়ামী লীগের সাথে বিএনপির সাথে অ্যালায়েন্স করলো, তারপর বিএনপির বিরোধিতা করলো, এটাও বুদ্ধিমত্তার পরিচয় বলে আমি জানি না। কারণ জামাতের পলিটিক্স বিএনপির সাথে যতটা সামঞ্জস্যপূর্ণ আওয়ামী লীগের সাথে ততটা না। কিন্তু জামাত তো বিএনপির সাথে থেকে চলে যায় আওয়ামী লীগের সাথে গেছে, তারপর তাদের হ্যাঁ, এটা আমারও একটা প্রশ্ন যে জামাতের সাথে দীর্ঘ তাদের জোট, সক্ষতা সখ্য, তারা নির্বাচনী জোট ছিল, তারা একসাথে সরকার পরিচালনা করেছে এবং তারা দীর্ঘ And সময় ধরে জামাত to have to দমন pay it. পীড়নের শিকার হয়েছে দুই দল একসঙ্গে, এবং একসাথে। সেই সময় দমন পীড়নের সময় তারা যতটুকু প্রতিবাদ করেছে একযোগে করেছে। হঠাৎ করে কি হয়ে গেল যে এখন কেউ কারো মুখ দেখতে পাচ্ছে না পরস্পর? মানে এখন আপনি যদি দেখেন যে ভোটের মাঠে আপনি সমাবেশগুলো দেখেন, পরস্পরের প্রতি বিষোদ্গার, যে একজন জামাতকে গালিগালাজ করছে আরেকজনকে বিএনপি গালি, মানে এটা কেন হলো? দেখেন আমি যে একটা কথা বলেছি যে সময়ে কখনো কখনো যে আমার টার্নিং পয়েন্টে ভুল করেছে, কখনো কখনো সঠিক ছিল। এইবার কি তারা আবারও ভুল করলো? না, এইবার তো ভুল করবে, কি করবে রেজাল্টের পরে বোঝা যাবে। তার কারণ কিন্তু এখন পর্যন্ত আপনার আমার ব্যাখ্যা কাছে অনুযায়ী মনে হয় এখন যে- পর্যন্ত আমার কাছে সেটা তো মনে হয় যে আরো একটু টলারেন্স হওয়া উচিত প্রত্যেকেরই। ডেমোক্রেটিক সোসাইটি টলারেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ডেমোক্রেটিক সোসাইটি টলারেন্স যদি প্রিভেইল না করে তাহলে আপনার ডেমোক্রেসি ব্যর্থ হয়ে যাবে। বাবর ভাই, এসব নিয়ে আমি জানি না, এসব নিয়ে কথা বলতে গেলে নিশ্চয়ই অনেক দীর্ঘ আলাপ হবে। আপনি যেহেতু পলিটিক্যাল অবজারভার, আমি একটু প্রথমে আপনার দৃষ্টিতে এনসিপি এবং আপনার দৃষ্টিতে বিএনপি, এই দুইটা জিনিস একটু তাদের এখনকার রাজনীতি সম্পর্কে একটু জানতে চাই। দেখেন, বিএনপি তো ইজ এ ভেরি ম্যাচিউর পলিটিক্যাল পার্টি। তাদের পার্টি হেড তো এখন কি, তাকে কি ম্যাচিউর বলবেন? না, উনি তো আমি মাত্র অনেকদিন বিদেশে থেকে দেশে এসেছেন, এসছেন মাত্রই দলের ওই দায়িত্ব পুরোপুরি নিয়েছেন। মাহমুদুর রহমান সাহেব একটা কথা বলেছেন লাস্ট ওনাদের ইসে, আমি মনে করি উনি হয়তো অবজার্ভ করেছেন, কিন্তু ওনাকে যেভাবে আক্রমণ করেছে আপনার মাহমুদুর রহমান সাহেব, সেটা সঠিক নাও হইতে পারে। হয়তো উনি মাহমুদুর রহমান সাহেব বা এটা করলেন কেন? উনি তো একসময় তার দলেরই একজন উপদেষ্টা ছিলেন, উপদেশ, তার কাছে হয়তো এখন মন্ত্রী মনে হয়- পদমর্যাদায় উপদেষ্টা ছিলেন হ্যাঁ, একসময়। এখন মনে হয় যে তার সাথে হয়তো ব্যক্তিগত না হোক নীতিগতভাবে প্রশ্নে বিএনপির সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। আচ্ছা, আমি বারবারই জিজ্ঞেস করছিলাম কোন দল জিতবে। আপনি আপনি ভিতরে কি জানেন সেটা আপনি জানেন, কিন্তু আপনি সেটার জবাব দেন না, নাই। আমি মানে ধারণা, আমি জানার কথা মনে বলছি, আপনি কি ধারণা পোষণ করেন, আমি কিন্তু বিশ্বাস করবেন, আমি একটা রিয়েল কথাটা বলছি। এখন বাংলাদেশে এই যে এখন যে প্রিভেল করছে অবস্থাটা, সেই অবস্থাটা কারো পক্ষে জনস্রোত কিন্তু তৈরি হয়ে যায়নি। আপনি প্রেডিক্ট কিন্তু তারেক রহমানের পক্ষে তো আমরা ব্যাপক জনস্রোত দেখেছি, বা খালেদা জিয়া মারা যাওয়ার পরেও যে পরিমাণে জনস্রোত তৈরি হয়েছে, মানুষের তো বিরাট সিম্প্যাথি তাদের পক্ষে ছিল। বেগম খালেদা জিয়ার প্রতি। তারেক রহমান ফেরার সময়ও তো আমরা জনস্রোত দেখেছি এবং ইয়েস, উচ্ছ্বাস দেখেছি। ইয়েস। সেটা ভোটে টার্ন হয়, মানে ভোটে পরিণত হয়নি সেটা। কর্মী ভোটার আর জেনারেল পাবলিক ভোটার ডিফারেন্স আছে, এটাকে আপনি বুঝতে হবে। আচ্ছা, আমি এখন একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম বিএনপির একটা বিষয় নিয়ে, যে ৭০ জনের বেশি বিদ্রোহী প্রার্থী তার দলে আছে। ৩০০টা আসনের মধ্যে ৭০টা বেশি আসন, ৭৯টা হতে পারে আসনে যে বিদ্রোহী প্রার্থী, এটা বিএনপিকে কতটা ভোগাবে? প্রচণ্ড হয়ে যাবে। এর কারণে কি দল পরাজিত হয়ে বসতে পারে? ক্ষতিগ্রস্ত হতে হবে। আপনি একটা স্ট্যাটিস্টিক্সটা আমার চেয়ে হয়তো ইউ আর ইয়াং জেনারেশন, আপনারা আমাদের চেয়ে অনেক বেশি আপনার ব্যাকগ্রাউন্ড ফরওয়ার্ড লুকিং এবং অনেক কিছু দেখেন। তো একটা জিনিস নিশ্চয়ই আপনিও জানেন, জামাত এবং বিএনপির ক্ল্যাশে 35টা আসন, সম্ভবত 35টা আসন আওয়ামী লীগ জিতেছিল। এইখানেও এরকম একটা ঘটনা ঘটতে পারে বিএনপি এবং বিএনপির মধ্যে। সেই লাভের গুরুত্ব জামাতের ঘরে যাবে, জামাতের ঘরে যাবে কি যাবে না আমি বলতে পারবো না, তবে এনসিপি কিছু শেয়ার করবে। না, এনসিপি তো আবার জামাতেরই অংশীদার, কারণ হচ্ছে যে তারা জোটে আছে। হ্যাঁ, এনসিপি যদি কিছু পায় সেটা তো ultimately সেটাও জামাত জোটের ইয়েতেই জামাতের যাবে, জোটে কারণ যাবে। তবে এটা বিএনপি আমার মনে হয় যে একটা জিনিস আমি মনে করি, দুইটা পার্টির এই জায়গাটা আমি একটু ডিফারেন্স দেখলাম। আপনার অনেক ঢাকার 8 আসনে ধরেন, আর যেখানে মির্জা আব্বাস যিনি ছিলেন বিএনপি জামাতের প্রার্থী ছিলেন,
তার সাথে আমি কথা বলেছিলাম যে আপনি তো অনেক বড় স্যাক্রিফাইস করলেন। উনি বললেন নো, ইজ মাই পার্টি ডিসিশন, আই ওন ইট। নাসিম পাটোয়ারিকে যে আসনটা দিত, সেখানে যে জামাতের যে ছিলেন, আই ফরগেট হিজ নেম, তার সাথে আমার দেখা হয়েছিল। তো আমি তাকে হাসতে হাসতে বললাম, আপনি তো অনেক বড় স্যাক্রিফাইস করলেন। কারণ ইজ মাই পার্টি কিন্তু ডিসিশন। বিএনপির মধ্যে এই ব্যাপারটা নাই। না, এটি আর জামাতের মধ্যে অন্তত একটা জায়গায় একটু ডিফারেন্স আছে। এই জায়গায় বিএনপি মানে জামাতের নেতারা লয়াল টু দলের টু ডিসিশন দি মেনে নেয়। পার্টি, এই জিনিসটা জামাতের কাছ থেকে বিএনপিকে শিখতে হবে। অবশ্যই জামাতকেও অনেক কিছু বিএনপির কাছে শিখতে হবে, কিন্তু জামাতের এই যে ডিসিপ্লিনটা বিএনপিকে শিখতে হবে। বড় এনসিপির আলোচনাটা এলো, এনসিপিকে নিয়ে অনেকেই স্বপ্ন দেখেছিলেন যে একটা নতুন তরুণদের দল, জিনজিদের দল, তারা দেশে বিরাট পরিবর্তন এনেছে, এখন তারা রাজনীতিতে পরিবর্তন আনবে। আচ্ছা, পরিবর্তন কি কিছু আনতে পারলো তারা? না পারে নাই। তার কারণ হচ্ছে, আমি আবার একটা কথা বলবো, তারা আন্দোলন করেছিল, সেই আন্দোলন কিন্তু এনসিপির সাথে আরও অনেকেই ছিল। আমি নিশ্চয়ই আপনি সেই দিন ঢাকা শহরে ছিলেন, 5ই আগস্ট। সেদিন দেখেছিলেন এটা কি শুধু এনসিপির কর্মী ছিল? না, লক্ষ 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 মানুষ। লক্ষ সাধারণ মানুষ। আমি লুঙ্গি পরা মানুষ দেখছি, হাফ প্যান্ট পরা মানুষ দেখছি, আমি একজন হিজাব পরা মহিলা দেখছি, একজন জিন্সের মেয়েকে দেখছি, পড়াদের দেখছি। এটা তো কোনো একটা দলের ছিল না, এটা ছিল টোটাল জাতির একটা আপনার প্রতিক্রিয়া। আমরা তর্কের খাতিরে যে যাই বলি হাসিনার ব্যাপারে, সবার একটা রিজার্ভেশন তৈরি হয়েছিল, তারই প্রতিফলন ছিল 5ই আগস্ট। এটা কেউ ক্যাশ করতে কেউ একা ক্যাশ করা ঠিক হবে না বলে আমি মনে করি। সেদিন আপনিও দেখেছেন, আমিও দেখেছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, তাদের কোনো পার্টির কোনো ব্যানার ছিল না। আমি দেখেছি এক ভদ্রলোক তার ছেলেকে কাঁধে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। এটা কি কোনো পার্টির সিম্বল? এটা সিম্বল ছিল প্রতিবাদের, সিম্পলি প্রতিবাদ। ধরে নেই আমরা, যদি আওয়ামী লীগ মনে করতে পারে যে এটার মধ্যে একটা ছিল, ষড়যন্ত্র ছিল বা অন্য কিছু ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে স্বতঃস্ফূর্ত ছিল সেটা। কারণ সাধারণভাবে আপনি দেখেন, মানুষের প্রতি মানুষের সিম্পাথি আছে, একটা যাই বলেন সে একটা সিম্পাথি। একটা যদি আপনি দেখেন যে একটা লোককে অকারণে মেরে ফেলা হচ্ছে, তখন আপনার মধ্যে কি হবে, প্রতিক্রিয়াটা কী হবে? এটা সেই রকম একটা প্রতিক্রিয়া। এটা কোনো পার্টি এইটার জন্য এনসিপিকে একাদা দিবেন, ক্রেডিট দিবেন, নো। এটা সাধারণ জনগণের, সাধারণের প্রতিবাদের একটা ভাষা ছিল সেই দিন। না, এখন কিন্তু তারা পরে দল গঠন করলো। না, দল গঠন করলে আপনি দেখেন, দল গঠন করার জন্য যে ইগুলো দরকার, একটা জিয়াউর রহমান সাহেবের দলটা দেখেন, ইমিডিয়েট আফটার জিয়াউর রহমান সাহেব, তার দলটা কী চলতো, উনি, আমি জানি উনি এই সময় পান নাই, উনি প্লাগ করছিলেন, হেড হান্টিং করে দল বানাইছিলেন। ওনার ইসের পর, দুঃখজনক ইসের শাহাদাত বরণের পর, ওনার দলতে অনেকে অনেক দিকে জাম্প করে চলে গেল না। পলিটিক্যাল প্রসেসের মধ্যে এই দল করতে হয়, 2 দিন 3 দিনের দল হয় না। আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, তাতে দীর্ঘদিনের পলিটিক্যাল প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনার একটা রাজনৈতিক দলের পরিণতি লাভ করেছে। কিন্তু জিয়াউর রহমান সাহেবের মতো একটা পার্সোনালিটি, তিনি দল করেছিলেন, কিন্তু দল ওনার ইসের পরে, মানে দুর্ভাগ্যজনক মৃত্যুর পরে আমরা দেখেছি অনেককে অনেক জায়গায় চলে যেতে। আপনি সর্বপ্রথম বিদ্রোহটা কে করেছিল? শামসুদ্দার সাহেব করেন নাই? মতিন সাহেব করেন নাই? ওরা তো বিএনপির বড় বড় স্টলার ছিলেন। আপনি মতিন সাহেব ছিলেন আপনার হোম মিনিস্টার, এবং হুদা সাহেব ছিলেন আপনার তথ্যমন্ত্রী। তারা কি করলেন? বিএনপির লোকের সবচেয়ে বড় ক্ষতি করেছে জাস্ট আফটার জিয়াউর রহমান সাহেব। আমাদের দেশে এখনো ক্ষমতার রাজনীতিটা, মনে করি সব সারা জীবনে মন্ত্রী থাকতে হবে। ওই মন্ত্রিত্ব থাকার জন্য মন্ত্রী সাহেবও, হুদা সাহেবও প্র্যাকটিস করেছেন। আমি এখন কি বিএনপির সেই পরিস্থিতি তো নিশ্চয়ই বদলেছে নাকি আছে? আপনি আপনি বলছিলেন যে বিএনপির দলের নেতারা এই দলের ক্ষতি করেছে, মানে এরকম কি নিশ্চয়ই এখন সেই পরিস্থিতি নেই? এখন যদি সেটা, তো আপনি যে কথাটা আমাকে বলেছেন যে বিদ্রোহী প্রার্থী 70-এরও বেশি, এটা তো বিএনপির একটা ব্যর্থতা বলবো। তার পার্টিকে আপনার ওইভাবে করতে পারে নাই, ডিসিপ্লিন নিয়ে আসতে পারে নাই, যেটা আসা উচিত ছিল। আচ্ছা, আমরা একটু এনসিপির আলোচনায় ছিলাম। অনেকে এনসিপি দেখেন, গঠনের পরে আমরা দেখেছি অনেকে বলেছে যে এনসিপি হচ্ছে জামাতের বি টিম। এখন জামাতের সাথে যখন এনসিপি জোট করে, এবং ছোটখাটো এনসিপিতে একটু ভাঙন হয়েছিল, আপনার মনে আছে, বেশ কিছু নেতা নেত্রী বেরিয়ে গিয়েছিল, তখন আবার বলেছে যে বি টিম ঘরের ছেলে শেষ পর্যন্ত ঘরে ফিরে এসেছে। মানে ব্যাপারটা কি আসলেই তাই?
না দেখেন আমি তো সেইভাবে দেখি না। তবে আমি মনে করি যারা বেরিয়ে গেছিলেন তারা মানে আমার মনে হয় যে তারা হয়তো একটা কজে বেরিয়ে গেছিলেন। জামাতের সাথে অ্যালায়েন্স করতে তাদের হয়তো কিছু রিজার্ভেশন ছিল। কিন্তু এখন তো তারা আবার যেই স্ট্যাটাস গুলো দিচ্ছেন বা হচ্ছেন তাতে আমার মনে হয় যে তারা অনেক ক্লোজে চলে গেছেন জামাতের। এবং আমার মনে হয় যে তাদের পিছনে জামাতের লোক কর্মীরা কাজ করতেছে। এবং তাতে কি এনসিপির যে একটা স্বতন্ত্র একটা দল হিসেবে আবির্ভাব হয়েছিল সেই জায়গাটা কি তাদের ক্ষতিগ্রস্ত হবে? যে হ্যাঁ, এনসিপির এত দ্রুত ইলেকশন পলিটিক্সে না আসাই ঠিক ছিল বলে আমার মনে করি। পার্টি গোছানোর দরকার ছিল। পার্টি কিন্তু গোছাতে পারেনি তারা এখনো। পার্টি গোছানোর জন্য দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়া থাকতে হয়। এই প্রক্রিয়ায় তারা কিন্তু না একটা ইলেকশন সামনে, সেই সেই ইলেকশনকে অ্যাভয়েড করার সুযোগ ছিল। না ইলেকশনে তারা কাউকে সাপোর্ট দিতে পারতো। আমরা তোমাদেরকে সাপোর্ট করি। আমাদের লেটাস গো ফর আওয়ার নোন পলিটিক্স তৈরি ফ্রেম হওয়ার আগ পর্যন্ত আমরা কাউকে সাপোর্ট করলাম। বাস এইটুকুই। এতে সরাসরি ইসে না আসা। তারা তাদের দলটা তো তৈরি করতে পারেনি। ভবিষ্যতে দল করতে হলে আপনাকে যেসব ম্যান পাওয়ার দরকার, এখন আজকের রাজনৈতিক দল করার জন্য অনেক কিছু দরকার। প্রযুক্তি জানতে হবে, আপনার নতুন পলিটিক্স আইডিয়া তৈরি করতে হবে, জনবান্ধব কর্মসূচি নিতে হবে। এখন আর পলিটিক্স সেই ৫০ বছর আগের পলিটিক্সে হবে না। আপনাকে নতুন দিনের কথা বলতে হবে, নতুন জিনিস শিখতে হবে। এই যে নতুন দিনের জিনিসগুলো, এগুলো তৈরি করার জন্য যে আপনার হোমওয়ার্কস করা, এটাকে এনসিপি তো করতে পারে নাই, সময় পায় নাই। ইয়েস, তাদের মধ্যে অনেক পটেনশিয়াল ছেলেপেলে আছে। আই ডু বিলিভ ইট, আমি বিশ্বাস করি এটা। কিন্তু তারা সেই সুযোগটা পান নাই। সেই পটেনশিয়ালটি নারিশ করার জন্য যে সময়ের দরকার ছিল সেটা না এসে তারা এখন পলিটিক্সে দ্রুত ইলেকশনের প্রসেসে ঢুকতে হয়েছে। বা যেভাবেই হোক তারা একটা ডিসিশন নিছে। হয়তো আমাদের চেয়ে তারা তাদের পলিটিক্স নিয়ে বেশি বোঝেন, বেশি ভালো মানুষ। আমরা অবজার্ভার বাইরের থেকে দেখছি, আমরা ভেতরে স্টুডিও আমরা জানি না। কিন্তু ওই ইলেকশনে হয়তো এইটা তারা ভাবছে যে আমরা নতুন যে চেঞ্জটা নিয়ে এসছি সেটাকে আপনার নারিশ করার জন্য আমাদের ইলেকশনে যাওয়া উচিত। এরকম হইতে পারে। বাবর ভাই, শেষ করব। আমি একটা ভিডিওর কথা আপনাকে বলি। আপনি ভিডিওটা দেখেছেন কিনা জানি না। নিশ্চয়ই দেখেছেন। ঢাকার একজন জামায়াতের একজন প্রার্থী, তিনি ক্যান্টনমেন্টে ঢুকছিলেন অস্ত্র নিয়ে, এবং সেই সময় তিনি সেনাবাহিনীর সদস্যদের সাথে কিছু বাকবিতণ্ডা তার হয়েছে, এবং যেটা পরে প্রকাশ হয়েছে এবং ভাইরাল হয়েছে। এবং এই যে সেখানে সেখানে বেশ কিছু কথা ওই জামায়াতের এমপি প্রার্থী ওখানে বলেছেন, এবং যেটা সরাসরি সেনাবাহিনীর সদস্যদেরকে নিয়ে আপত্তিকর কথাবার্তা। নিশ্চয়ই দেখেছেন আপনি। জি। আপনি এটা নিয়ে আমি একটু আপনার দেখেন, বিশ্লেষণ এটি শুনতে কি চাই যে উনি এটা দায়িত্বহীনতা? দায়িত্বহীন। অস্ত্র থাকবে শুধুমাত্র সেনাবাহিনীর হাতে, পুলিশের হাতে, আনসারের হাতে, বিজিবির হাতে, এদের হাতে। আমার আপনার মধ্যে লাইসেন্স করা থাকতে হবে। আমি আমার ওন প্রোটেকশনের মধ্যে জন্য। কিন্তু এটা নিয়ে তো ক্যান্টনমেন্টে ঢোকার কোনো প্রয়োজন নাই। ক্যান্টনমেন্ট ইজ ভেরি সিকিউরড প্লেস। সেখানে তো আপনি অস্ত্র নিয়ে ঢোকা ঠিক না। এটা সে যেই হোক। আই ডোন্ট আমি এটাকে সমর্থন করতে পারি না। না, সেটা একটা জিনিস। কিন্তু তিনি যখন সেনা সদস্যের উদ্দেশ্যে বলেন যে তাদেরকে দেখে নেওয়া হবে, বা তোমার উনি সিনিয়র উনি অফিসাররা আমার গিয়ে আমার কাছে আসে বা আমার দলের নেতাদের কাছে আসে। এগুলো বাকওয়াস, বাজে কথা। কিন্তু তিনি তো একজন দায়িত্বশীল নেতা, একজন এমপি ক্যান্ডিডেট। দেখেন এমপি ক্যান্ডিডেট হলেই যে আপনি তাকে দায়িত্বশীল বলবেন না, এইরকম সার্টিফিকেট দেওয়া আমার আপনার পক্ষে সম্ভব না। তাদের অ্যাটিটিউড করবে, প্রমাণ করবে যে তারা দায়িত্বশীল কি না। তাদের অ্যাটিটিউড প্রমাণ করবে। এই অ্যাটিটিউড যিনি যার কথা আপনি বললেন, তিনি নিশ্চয়ই কোনো রেসপন্সিবল পারসন হতে পারেন না বলে আমি মনে করি। এই ঘটনা প্রকাশ হয়, এটা কি জামায়াতকে দল হিসেবে এবং অবভিয়াসলি নির্বাচনে ক্ষতিগ্রস্ত করবে? অবভিয়াসলি কতটা? ওই এলাকা অন্তত ওই সিটে তো ক্ষতিগ্রস্ত হবেই জামাতের। জামাতে এরকম তো এটাও আমি ডিসিপ্লিনটা আমি দেখেছি, এটাও আমি ভালো লেগেছে যে জামাতের ইসে আপনার পটুয়াখালী বা ওই এলাকার কোনো একজন নেতার মানে উপজেলা লেভেলের নেতা, উনি ঢাকা ডাকসুর সাবেক ডাকসুর নেতৃবৃন্দ নিয়ে একটা গর্হিত মন্তব্য করেছেন। তার সাথে সাথে জামাত কিন্তু তাকে আউট অফ দি সিন করে দিয়েছে। এটা আমরা দেখছি, এটা ভালো সাইন বলে মনে করি আমি। এই ধরনের জিনিসকেও এইখানেও জামাতকে একটা ব্যবস্থায় যাওয়া উচিত ছিল বলে আমি মনে করি। আমরা শেষ করব। শেষ প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশ নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? আর দেখেন, আমরা তো সূর্যাস্তের পর্যায়ে, আর স্বপ্ন তো আপনারা দেখবেন। না, নিশ্চয়ই আপনার একটা স্বপ্ন আছে। হ্যাঁ, স্বপ্ন আছে। আমি দেখতে চাই যে আমার ডিসাইপলরা ভালো থাকুক।
একটা স্বচ্ছন্দের সমাজে থাকুক, একটা হেলদি সমাজে থাকুক। রাষ্ট্রের যে ৫টা যে প্রতিশ্রুতি আছে মানুষের জন্য, আপনার স্বাস্থ্য, শিক্ষা, এইসব যে হোম, এইসব বিষয়ে তারা সব এই ৫টা প্রোটেকশন তারা রাষ্ট্রের কাছ থেকে পাক, এটাই আমি আশা করব। যেন অন্ততপক্ষে আমরা ন্যূনতম চাহিদাটা মানুষের পূরণ হয়। আমরা যেন না দেখি যে রাস্তায় মানুষকে ঘুমাতে হয়। আমরা যেন না দেখি চিকিৎসা ছাড়া একজন মানুষ মরে যায়। আমরা যেন না দেখি একটা ছেলে ড্রপ আউট হয়। এটা আমরা দেখতে চাই না। আমরা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে আপনি কথা আমরা তো এখন চলে যাব। আপনারা যারা আসছেন এখন নতুন তারা যেন আপনার সিকিউরড একটা প্লেস থাকতে পারে। আপনি একজন মিডিয়া ম্যান, পার্সোনালিটি। আপনি যেন আপনার কথাটা আপনার স্বাধীন কথাটা আপনি বলতে পারেন। সমাজকে সোশ্যাল টিচার হিসেবে বলা হয় সাংবাদিককে। আপনি যেন সেই টিচারের ভূমিকাটা পালন করতে পারেন। সেটির জন্য আমি আপনার জন্য দোয়া করব। সেই সমাজটাই আমি চাই। সেই দিনটার স্বপ্ন আমি দেখি। ধন্যবাদ বাবর ভাই আমাদের এখানে আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। কথা হচ্ছিল সালাউদ্দিন মোহাম্মদ বাবরের সঙ্গে, তিনি দৈনিক নয়াদিগন্তের সম্পাদক। বাবর ভাই তার কিছু স্বপ্নের কথা বলছিলেন, এইমাত্র শুনলেন। তিনি বলেছেন রাজনীতিতে টলারেন্স থাকা প্রয়োজন। আমরাও সেটা বলি এবং আমরা আরও বলি কথা চলুক। পডকাস্ট কথা চলুক এতক্ষণ ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।